বিশ্ব মিডিয়াতে তোলপাড়, লক্ষ লক্ষ বাড়িঘর, অবকাঠামো, গির্জা, সাধারণ মানুষের জীবন, হাজার হাজার জীবন ছড়ে গেছে। এবার মাওলা পাকের কঠিন বাটে পড়ছে, বড়াই ফেলছে ভাই দুই দিক থেকে। অনেকেই বলার চেষ্টা করছেন যে ঘটনার প্রেক্ষাপটের পেছনে একজন গুরু ছিল। এবার কপাল পড়ল ভারতের। মানুষের যখন বিপদ আসে তখন সব দিক থেকে আসে, দেখবেন চারিদিক থেকে বিপদ আসে। তো বর্তমানে ভারতের দাদাবাবুরা সেই সময়টা পার করতেছে, দাদাবাবুরা বিপদে পড়ছে। ভারতের অর্থনীতিতে স্লো পয়জনিং শুরু হয়ে গেছে, মোদি ভাগাম আন্দোলন তুঙ্গে। যে কোনো মুহূর্তে তারা ভারতের উপর হামলা করতে পারে বলে বাতাসে খবর ঘুরে বেড়াচ্ছে। এবার সেই ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনারা যুদ্ধ ট্যাঙ্কে চেপে আগাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ছোড়া হচ্ছে একের পর এক তোপ, আর সেখানকার গোটা প্রস্তুতিটাই দেখছেন বাংলাদেশের সেনাপ্রধান। ৭২-এর সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে তারা হলেন বেজন্মা, তাদের জন্মের ঠিক নাই, তারা জারস সন্তান। বলেছেন কে? আমাদের পাপিয়া আপার জামাই হারুন দুলাভাই। ৭২-এর সংবিধান কার? শেখ মুজিবের। হারুন ভাই কার? জিয়াউর রহমানের। তাহলে জিয়াউর রহমানের হারুন ভাই কি করে শেখ মুজিবের সন্তান হলেন? এখানে হারুন ভাই বেজন্মা হয় কিনা প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। আওয়ামী লীগ আপনাকে এই জন্যই তারা এখন নকটা কাচ্ছে যে আমি যে মাঝখানে খুন কইরা, চুরি কইরা, ডাকাতি কইরা পালাইয়া বের হইয়া আসলাম, আমাকে নিয়ে ওরা আর ব্যস্ত নাই। আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্ত এখন আমাদের টার্গেটের বস্তু বানাতে হবে শুধু আওয়ামী লীগ আর শুধু শেখ হাসিনা। টিউলিপ সিদ্দিক এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, এই জাতি অপেক্ষা করছে এই শেখের পতন দেখার জন্য। আমরা উন্মুখ হয়ে আছি। পদত্যাগ তাকে সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সরকারের জায়গা থেকে একটা প্রপার তদন্ত হয়ে খুব দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয়, কারণ ভদ্রমহিলা টিউলিপ ব্রিটেনের মতো দেশে এই ধরনের কোনো দায়িত্বে থাকতে পারেন না। বেগম জিয়া 94-এ মেজর ডালিমের ওয়াইফ, তার ক্যান্সার, তাকে বিদেশ যেতে দেয় না, এটা বিশ্বাস করতে হবে, এটা আমাদেরকে শুনতে হবে। এর চাইতে আমাদের কি খারাপ হইতে পারে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। স্বাধীনতার পর থেকে ভারত ও বাংলাদেশ সীমান্তে এ পর্যন্ত 3টি বড় ধরনের সংঘর্ষ বা যুদ্ধ হয়। গৌরবের কথা হলো সেই 3টি সীমান্ত যুদ্ধেই বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় ভারতীয় বাহিনী। কথা দিচ্ছি, ভিডিওটি দেখার পর বাংলাদেশকে নিয়ে আপনারও অহংকার হবে। দর্শক, আজকের ভিডিওতে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটি দলের জন্যই দুঃসংবাদ রয়েছে। আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ হচ্ছে শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে যুক্তরাজ্যে তোলপাড়, এমনকি তাকে তার পদ থেকে বহিষ্কারও করা হয়েছে। প্রিয় দর্শক, কেন বহিষ্কার করা হয়েছে, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ পাওয়া গিয়েছে, এমনকি তাকে বহিষ্কারে কি শুধু তার শাস্তি নাকি তাকে অন্য কোনো শাস্তির আওতায় আনা হবে, দর্শক সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, বিএনপির জন্য ঠিক কি কি দুঃসংবাদ রয়েছে সেটিও জানতে পারবেন। এবং সবশেষে ভারত বাংলাদেশ সম্পর্ক এই মুহূর্তে ঠিক কোন দিকে এগোতে চলেছে, সীমান্তের অবস্থা ঠিক কি, এমনকি এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অবস্থাটা চলছে সেখান থেকে পশ্চিমবঙ্গের মিডিয়া নানানভাবে বাংলাদেশকে উস্কানো বা তাদের দেশের নাগরিকদেরও উস্কানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, ভারতের একটি মিডিয়া দাবি করেছে যে বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ শেষ করেছে, যেটার নেতৃত্বে রয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রিয় দর্শক, যার কিছুটা অংশবিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি। তো প্রিয় দর্শক, আমি আর এ বিষয়ে বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ৭২-এর সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে তারা হলেন বেজন্মা, তাদের জন্মের ঠিক নাই, তারা জারস সন্তান। বলেছেন কে? আমাদের পাপিয়া আপার জামাই হারুন দুলাভাই। যেই হারুন দুলাভাই শেখ হাসিনার 5 বছর সংসদ সদস্য ছিলেন। সংসদে বড় বড় কথা, গরম কথা, সুন্দর কথা হারুন ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম, কিন্তু আজকে যখন শুনলাম এই হারুন ভাই পাপিয়া আপার সাথে থাকতে থাকতে এমন গরম হয়েছেন, এরম উত্তপ্ত হয়েছেন যে উনি বলে ফেললেন ৭২-এর সংবিধান যারা চায় না তারা হলো বেজন্মা। ৭২-এর সংবিধান কার? শেখ মুজিবের। হারুন ভাই কার? জিয়াউর রহমানের। তাহলে জিয়াউর রহমানের হারুন ভাই কি করে শেখ মুজিবের সন্তান হলেন? এখানে হারুন ভাই বেজন্মা হয় কিনা প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। কারণ হারুন ভাই এই কথা বলতে পারে না বেজন্মা যারা ৭২-এর সংবিধান চায় না, কারণ এই ৭২-এর সংবিধান চায় না বলছে কে? আমাদের সকলের প্রিয়, সকলের পছন্দের মিডিয়া ব্যক্তিত্ব, যিনি নাকি এই সংগ্রাম আন্দোলনকে এগিয়ে নিয়েছেন, তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে বেজন্মা বলা হলো কি হলো না যে ৭২-এর সংবিধানকে যারা অস্বীকার করে তারা বেজন্মা? তাহলে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বেজন্মা? আর সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যদি বেজন্মা হয়, তাই
তাই সেই ইলিয়াস হোসেনকে বেজরমা বলা, হারুন সাহেব বা হারুন ভাই বা হারুন দুলাভাই, আমাদের পাপিয়া আপার জামাই যেহেতু, আমাদের এই হারুন দুলাভাইয়ের মুখ থেকে এই কথা আপনারা আশা করছিলেন কিনা? এবার কপাল পড়লো ভারতের, কথাগুলো বলবো। তার আগে একটা কথা বলি, মানুষের যখন বিপদ আসে তখন সব দিক থেকে আসে। তো বর্তমানে ভারতের দাদা বাবুরা সেই সময়টা পার করতেছে। দাদা বাবুরা বিপদে পড়ছে, কানাডা থেকে দরনি খেতেছে, আমেরিকা থেকে দরনি খাচ্ছে, সব জায়গা থেকে দরনি খাচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে দেশটা, সেটা হচ্ছে বাংলাদেশ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ দেশ, এতটা গুরুত্বপূর্ণ দেশ কিন্তু পাকিস্তান না, চায়নাও না, কিন্তু বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। এই বাংলাদেশটা হাতছাড়া হয়ে যাওয়া মানে আমি মনে করি 50% ইন্ডিয়া হাতছাড়া হয়ে যাওয়া। কেন 50% ইন্ডিয়া হাতছাড়া হয়ে যাওয়া? ইন্ডিয়ার সব থেকে স্পর্শকাতর মানে জায়গাটা হচ্ছে সেভেন সিস্টার। এটা যদি আলাদা হয়ে যায় তাহলে ইন্ডিয়া অনেক ভাগ হবে, টুকরো টুকরো হয়ে যাবে। এটা ইন্ডিয়া খুব ভালো করে জানে, এবং ইন্ডিয়ার যে ক্ষমতা সেটা হারাবে। ইন্ডিয়া যে অবিভক্ত মানে ভারতে গিয়ে কথা বলে না, যে সবাইকে এক করবে, এই স্বপ্ন দেখা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এটা আপনারা খুব ভালো করে জানেন। দেখেন, আমার টপিক এটা না। বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার আরেকটা স্বার্থ আছে। বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়া $1 বিলিয়ন বিজনেস করে, আপনারা জানেন, $1 বিলিয়ন। শুধু যে বাংলাদেশের মাঝখানে ট্রানজিট নিচ্ছে, আমাদের বন্দর ইউজ করতেছে, এইটার জন্য না। বাংলাদেশে $1 বিলিয়ন বিজনেস করে ইন্ডিয়া। ইন্ডিয়ার অনেক কৃষক আছে বাংলাদেশকে টার্গেট করে তার পেঁয়াজ, আলু এগুলো উৎপাদন করে, এটা আপনারা খুব ভালো করে জানেন। এবং কলকাতার কথা তো বাদই দিলাম, ওখানে যারা ব্যবসায়ী আছে ওরা তো মোটামুটি বাংলাদেশের উপরে নির্ভর। বাংলাদেশ না গেলে, বাংলাদেশিরা না গেলে তো এখানে মানুষ এক প্রকার সবকিছু বন্ধ হয়ে যায়। এটা আপনারা ভালো করে জানেন। কিছুদিন আগে আমরা দেখছি ওনাদের দেশের টিভি চ্যানেলে প্রচার হয়েছে এটা। কিছু কিছু টিভি চ্যানেলে আমাদের বিরুদ্ধে কথা বললেও কিছু কিছু টিভি চ্যানেল যেটা সত্য সেটা বলে। ওনাদের দেশে প্রচার হয়েছে যে একজন ট্যাক্সি চালক সে ভাড়া পাচ্ছে না, একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী তার কাস্টমার নাই, একজন হোটেল ব্যবসায়ী তার কাস্টমার নাই, হাসপাতালে রোগী নাই। এটা আপনারা খুব ভালো করে জানেন। কিন্তু ইন্ডিয়ার যে $1 বিলিয়ন ব্যবসা বাংলাদেশের সাথে, এটা কিন্তু ধস নামার পথে। আপনারা জানেন, এই শেখ হাসিনা পালানোর পর থেকে পাকিস্তানের সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখন এর মাঝখানে আবার পাকিস্তান থেকে শীর্ষ পর্যায়ে যে ব্যবসায়ী আছে তারা বাংলাদেশে আসতেছে। একটা টিম আসবে, এই 10 থেকে 15 তারিখের ভিতরে আসবে ব্যবসায়ের জন্য। পেঁয়াজও মনে করে অনেক কম দামে পেঁয়াজ দিবে, সবকিছু কম দামে দিবে। মানে এখন আমাদের বাংলাদেশিদের জন্য মানে অফার, কথা আছে না যে ভালো হবে তাকে নিয়ে মানুষ টানাটানি করবে। এখন বাংলাদেশের জন্য অফার, এ বলতেছে কম দামে দিব, ও বলতেছে কম দামে দেবো। আমাদের সাধারণ জনগণের জন্য তো ভালো। এখন মানে 1 মেট্রিক টনে যদি মানে $100 কমে পেঁয়াজ দেয় হচ্ছে পাকিস্তান, তাহলে ইন্ডিয়া মার্কেট ধরতে হলে অবশ্যই $150 দিতে হবে। এটা কাদের জন্য সুবিধা হবে? বাংলাদেশিদের জন্য। তো এটা যদি চিন্তা করবেন, দিন শেষে আমাদের জন্য ভালো কিছু আসতেছে। আমরা একটা দেশের উপর নির্ভর ছিলাম, সেখান থেকে বের হয়ে যাচ্ছি। আর বাস খাচ্ছি ইন্ডিয়া দাদা বলে, সেটা তো আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা সাধারণ জনগণ ভালো থাকলে হয়েছে। এতদিন আমাদেরকে চুষে খাইছে, এখন একটু তারা ক্ষয় হোক নাকি? আমরা দেখি, দেখতে ভালো লাগে, দাদা বাবুদের কান্নাকাটি দেখলে একটু ভালোই লাগে। এখনো প্রতিনিধি দল যদি বাংলাদেশে আসে, হয়তো বাংলাদেশের সাথে একটা চুক্তি করবে, ব্যবসায়িক চুক্তি, সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে আশা করি। টাকার কাছে কি কি বিক্রি হতে পারে? কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের সাংবাদিকতার কিংবদন্তিতুল্য প্রবাদ পুরুষ শফিক রেহমানের একটা বক্তব্য, এবং কালের কণ্ঠ বা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের সাথে তার বেশ কিছু অন্তরঙ্গ হাস্যোজ্জ্বল ছবি আমাদেরকে আরও একবার এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। আহমেদ আকবর সোবাহান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অন্যতম সহযোগী, অন্যতম দোসর। তিনি এখন একজন পরিশুদ্ধ জুলাই বিপ্লবের সহযোগী হিসেবে আমাদের সামনে আবির্ভূত হচ্ছেন, এবং তাকে আমাদের সামনে প্রতিষ্ঠা করছেন শফিক রেহমানের মতো গণতন্ত্রের পক্ষে লড়াই করা কিংবদন্তিতুল্য বাংলাদেশের একজন সাংবাদিক। আমাদেরকে আরেকটু পেছনেও ফিরে যেতে হবে। শুধুমাত্র কি শফিক রেহমান না, এর আগে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে আমরা দেখেছিলাম ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিস পরিদর্শন করতে, এবং সে সময় তিনিও আমাদের সামনে আহমেদ আকবর সোবাহান বা বসুন্ধরা গ্রুপকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কেন? কারণ জুলাই অভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করেন বলে প্রতিনিয়ত আমাদের সামনে বয়ান দেন, যারা জুলাই অভ্যুত্থানের মালিকানা দাবি করেন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকেও আমরা এখন দেখছি বসুন্ধরা গ্রুপ বা আহমেদ আকবর সোবাহানদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে, গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে। কালের কণ্ঠ কি ভূমিকা পালন করেছিল জুলাই অভ্যুত্থানের দিনগুলোতে, কিংবা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অন্যান্য যে গণমাধ্যম রয়েছে তারা কি ভূমিকা পালন করেছিল সে সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি। আহমেদ আকবর সোবাহান ব্যবসায়ীদের নিয়ে সে সময় শেখ হাসিনা যে একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন, সেখানে কি বলেছিলেন সেগুলোকে আমরা ভুলে গেছি। যদি ভুলে গিয়ে থাকি তাহলে আমাদেরকে আরও একবার সেটা স্মরণ করতে হবে। যারা বাংলাদেশের নতুন মালিকানার দাবি করছেন, তারা যেভাবে বলছেন শিবির তাদের মূল সহযোগী ছিল, সেই শিবিরকে নিয়ে, সেই জামাতকে নিয়ে তার মন্তব্য কী ছিল সেগুলো আমাদেরকে আরও একবার স্মরণ করা দরকার। কিন্তু সেই জামাত ইসলামের আমির চলে যাচ্ছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিস পরিদর্শন করতে। আমরা চাই প্রত্যেকের বিচার হোক, কিন্তু যেভাবে শফিক রেহমান কিংবা তারও আগে
তারও আগে জামাত ইসলামের আমির কিংবা কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বসুন্ধরা গ্রুপ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ বা কালের কণ্ঠ কিংবা আহমেদ আকবর সোবাহানদের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদেরকে আমাদের সামনে গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, তাতে এদের বিচার আদৌ কি হবে? শেখ হাসিনার এই দোসরদের বিচার আদৌ কি হবে? শফিক রেহমান বলেছেন এই অনুষ্ঠানেই তিনি তার বক্তব্যে বলেছেন এই অভ্যুত্থানের কারণেই, জুলাই অভ্যুত্থানের কারণে তিনি ফিরতে পেরেছেন। আমরা একটু দেখতে চাই আহমেদ আকবর সোবাহান শেখ হাসিনা ব্যবসায়ীদের নিয়ে জুলাই অভ্যুত্থান চলাকালে যে অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেখানে কি বলেছিলেন, কিভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি শেখ হাসিনাকে সমর্থনের ঘোষণা দিয়েছিলেন, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং যারা এই অভ্যুত্থানে অংশ নিচ্ছে তাদেরকে জামাত শিবির বলে তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছিলেন। সেই আহমদ আকবর সোবাহান তিনি কি বলেছিলেন ডিটেল দেখা দরকার। কাদের পাশে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, জামাত ইসলামের আমির, জামাত শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং শেষ পর্যন্ত শফিক রেহমান কার পাশে দাঁড়াচ্ছেন তার বক্তব্যটা আমরা একটু দেখি। আহমেদ আকবর সোবাহান, তারই পত্রিকা কালের কণ্ঠে রিপোর্ট পড়ছি। আহমেদ আকবর সোবাহান, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা আছে ব্যবসায়ীদের, এটা হেডলাইন ছিল। দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান। দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ব্যবসায়ীদের আস্থা ও বিশ্বাস আছে। সরকার অনেক বেশি চেষ্টা করছে শিগগিরই সব কিছু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, এদেশের উন্নয়নে আমাদের ব্যবসায়ী ভাইদের ভূমিকা অনস্বীকার্য। আমি নিশ্চিত যিনি সব গড়েছেন এবং যিনি আজকের বাংলাদেশকে উন্নয়নের এই পর্যায়ে এনেছেন তার ঘুম হয় না, শেখ হাসিনার ঘুম হয় না। আমরা জানি আমাদের সবার সমস্যা আছে, আমরা সবাই সমস্যায় ক্লান্ত, কিন্তু সমস্যা থেকে উত্তরণে সবাইকে এক হতে হবে, এটাও কোনো ভালো কথা নয়। আমরা আজকে ক্ষমতায়, আমাদের পণ্য তারা ছিঁড়ে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না। আহমেদ আকবর সোবাহান বলেন, আমি মনে করি বিএনপি জামাত আগেও অনেক কিছু করেছে, জানি না তাদের কতদূর বিচার হয়েছে। তাদের বিচার হলে আজ এই সাহস পেত না, তাদের বিচারের আওতায় আনলে এমন হতো না। আমি নিশ্চিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সবাই জানেন কারা এর সঙ্গে জড়িত। তিনি বলেন, সরকারি খাতের চেয়ে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করছে আমাদের বেসরকারি খাত, বেসরকারি খাতের অবদানকে অস্বীকার করতে পারবে না। আমরা কষ্টে আছি, সবাই জানে। সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে বলি, আমাদের বাঁচান, আগের 80 টাকার ডলারে এখন 120 টাকা দিতে হচ্ছে। এখানে সবার রক্তক্ষরণ হচ্ছে, আমরা সবাই ধৈর্যশীল, কারণ তারা সবাই শেখ হাসিনার দোসর। আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন, যে ক্ষতি তারা করেছে, হয়তো আমাদের 5 থেকে 7 দিন আগে কারফিউ দেওয়া উচিত ছিল। কারফিউ আগে দেওয়া হলে ভালো হতো। প্রধানমন্ত্রী কোনোদিন চান না শক্ত অবস্থানে যাবেন, তিনি বাধ্য হয়ে গেছেন। আমরা ব্যবসায়ীরা যেন অধৈর্য না হই, আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আজ থেকে 14 বছর আগে আমি সহ আমরা কোথায় ছিলাম, আজকে কোথায় এসেছি। সবাই এখন বড় ব্যবসায়ী, সবাই চিন্তা করেন 14 বছর আগে কোথায় ছিলাম আর আজ আমরা কোথায় এসেছি। এখন 7 দিন 15 দিন 1 মাস ব্যবসা বন্ধ থাকলেও কিছু হবে না, কিন্তু আমাদের এই সন্ত্রাসী ও জঙ্গি বাহিনী ধ্বংস করতে হবে। আমাদের এই সন্ত্রাসী ও জঙ্গি বাহিনী ধ্বংস করতে হবে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিচ্ছেন, যারা লড়াই করছেন, তাদেরকে আহমেদ আকবর সোবাহান সন্ত্রাসী এবং জঙ্গি বাহিনী হিসেবে উল্লেখ করেছেন তার বক্তব্যে। শেখ হাসিনার সামনে, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার রক্ত পিপাসু শেখ হাসিনার সামনে জুলাই অভ্যুত্থানের শহীদদের, জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে সন্ত্রাসী এবং জঙ্গি বাহিনী হিসেবে তিনি উল্লেখ করছেন। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় আমরা ব্যবসায়ী হিসেবে থাকতে পারবো না। তাদের টার্গেট বড় বড় ব্যবসায়ীকে ধ্বংস করা, স্থাপনা ধ্বংস করা, মেট্রো রেল ও পদ্মা সেতু নষ্ট করা, গত 15 বছরে যত অর্জন, সব অর্জন ধ্বংস করে দাও, কিন্তু কোনো লাভ হবে না। আজ শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা নন, তার সঙ্গে 20 কোটি মানুষ আছে, আমাদের 40 কোটি হাত আছে। যা কিছু ক্ষয়ক্ষতি করুক, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাব, কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। তিনি বলেন, জ্যেষ্ঠ ব্যবসায়ী হিসেবে আহ্বান করি, আমরা কেউ যেন ধৈর্য না হারাই, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। বিদেশের কোনো ব্যবসায়ী এখান থেকে পণ্য নেওয়া বন্ধ করতে পারবেন না। আমরা যত সস্তায় রপ্তানি করি, দুনিয়ার কোনো দেশ এত সস্তায় রপ্তানি করে না, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি ইন্টারনেটের কারণে আমাদের মতো, আমারও, আপনাদের মতো আমারও ক্ষতি হচ্ছে, সবার অসুবিধা। এটা সহজভাবে নেই, এটা কঠিনভাবে নিলে আমাদের শত্রুরা মনে করবে, অর্থাৎ জুলাই অভ্যুত্থান যারা করছে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করছে, সে সময় যারা জীবন দিচ্ছে, তারা তাদের শত্রু, আহমেদ আকবর সোবাহানের শত্রু। বলছেন, তারা যা করেছে দেশটাকে স্টপ করে দিয়েছে, আমাদের কোনো হাত বন্ধ করতে পারবে না। আমাদের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস আছে। প্রধানমন্ত্রী, বেসরকারি খাতের উপদেষ্টা সালমান এফ রহমান, বিসিসিআই সভাপতি অনেক বেশি চেষ্টা করছেন শিগগিরই সবকিছু আবার আগের পর্যায়ে নিয়ে আসতে। আমরা অনুরোধ জানাই সবাইকে বিচারের আওতায় নিয়ে আসুন, না হলে সন্ত্রাসীরা প্রতিদিন এমন ঘটনা ঘটাবে, তারা মনে করবে এ দেশে কোনো বিচার হয় না।
জুলাই অভ্যুত্থানের শহীদদের, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, যারা জীবন দেবার জন্য প্রস্তুত ছিলেন, সারা দেশের মানুষ যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছেন, গণ অভ্যুত্থানে অংশ নিচ্ছেন, সেখানে আহমেদ আকবর সোবহান তাদেরকে বিচারের আওতায় আনার কথা বলছেন, তাদেরকে সন্ত্রাসী বলছেন, তাদেরকে জঙ্গি বলছেন। সেই আহমেদ আকবর সোবহানের সাফাই গাইছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর শফিক রেহমান তার পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের পক্ষে কথা বলছেন। এবং আব্দুল হান্নান মাসুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যারা এখন বাংলাদেশের মালিক, নিজেদের মালিকানা যারা দাবি করেন বাংলাদেশের, তারা তাদের পক্ষে কথা বলছেন জুলাই অভ্যুত্থানে নাকি এই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, কালের কণ্ঠ এবং তাদের মালিক পক্ষ আহমেদ আকবর সোবহান বা বসুন্ধরা গ্রুপ অভ্যুত্থানের পক্ষেই ছিলেন। সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে কারা আসলে এই অভ্যুত্থানকে বিক্রি করছে, কারা এই অভ্যুত্থানকে বিক্রি করছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে পড়ার চেষ্টা করতে হবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, টাকার কাছে কি সব কিছুই বিক্রি হয়? দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।